সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বর্তমান সরকার উৎখাত করলে পরবর্তীতে কে আসবে প্রশ্ন প্রধানমন্ত্রীর। সরকার বিরোধী আন্দোলনে ডান বাম এক হলেও জনগণের সাড়া মিলছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ৭ জানুয়ারির মতো উপজেলা নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আর এ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত ইসির। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বর্জনের ধারা, আন্দোলনের ধারা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজুকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। মাসব্যাপী দাবদাহের পর ঢাকার কিছু স্থানে ক্ষণিকের বৃষ্টি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ৪ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। টানা ২ মাস কমল এলপি গ্যাসের দাম। ৪৯ টাকা কমে ১২ কেজির সিলিন্ডার ১৩৯৩ টাকা। জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের। কক্সবাজারে অপহরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এলাকাবাসী। গহীন পাহাড় থেকে উদ্ধার করলেন ৩ অপহৃতকে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা চান জনপ্রতিনিধিরা। এবং মৃত ব্যক্তির সনদ জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে। রাতে লাশ দাফনের বিষয়ে দিতে পারেননি সদুত্তর, জানালো ডিবি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বর্জনের ধারা, আন্দোলনের ধারা। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন। তিনি গত মঙ্গলবার একটি বিষয় বলেছিলেন যে অতি বাম এবং অতি ডান মিলে তারা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। আজকের ব্রিফিংয়েও সেই বিষয়টি এসেছিল। বিশেষ করে বাম দলগুলো এখন ৯০ ডিগ্রি ঘুরে গেছে। তিনি মনে করেন যে বাম দল সবসময় গণমুখী দল। তারা আওয়ামী লীগকে উৎখাত করলে কারা আসবে ক্ষমতায় সেটা কি ভেবেছে তা তো বলে না। এই ধরনের মন্তব্যগুলো তিনি করেছেন। এখন রতন ভাই, আপনার কাছে প্রশ্ন, আসলে বাম দলগুলো ইউটার্ন নিল কেন ৯০ ডিগ্রি? এটা কি বাম দলগুলো তাদের আদর্শের জায়গা থেকে সরে এসেছে, নাকি আওয়ামী লীগ তাদের আদর্শের জায়গা থেকে সরে এসেছে? কারণ আওয়ামী লীগের সাথে বাম দলগুলোর ক্লোজ একটা সম্পর্ক ছিল সবসময়। ধন্যবাদ। প্রথমে মনে হয় একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার যে বাম দল বলতে আমরা কি বুঝবো, আর ৯০ ডিগ্রি ঘুরে গেলে কি ইউটার্ন হয় কিনা। আসলে ডিগ্রির একটু মনে হয় পার্থক্য হয়ে গেছে। ৯০ ডিগ্রিতে হয় পারপেন্ডিকুলার, মানে তিনি লম্ব হয়, এটা কোনো ঘুরে যাওয়া হয় না। যাই হোক, তিনি যেটা বুঝাতে চেয়েছেন আমরা তার এসেন্সে বুঝেছি। এরকম অনেক কথা তিনি অনেক সময় বলতেন, এবারও বলেছেন। তার পাশে যে বামরা ছিল তাদেরকে একসময় তিনি পাকা বাম বলেছিলেন। এই পরিপক্ক বামদের অবস্থাটা কি দাঁড়িয়েছে সেটাও আমরা দেখেছি। আর বাম রাজনীতির বৈশিষ্ট্য কি, আমরা যদি এখানে শামীম হায়দার পাটোয়ারি আছেন, তার এই বিষয়ে অনেক পড়াশোনা আছে, জানেন যে যখন পার্লামেন্টারি সিস্টেম অপারেট করা শুরু করলো, যে রাজতন্ত্রে রাজা আইন করতেন, রাজা বিচার করতেন, রাজা আইনের প্রয়োগ করতেন। হ্যাঁ, তিনি পুরস্কার দিতেন অথবা তিনি তিরস্কার করতেন। সমস্ত ক্ষমতা ছিল রাজতন্ত্রের, রাজার হাতে। সেখান থেকে আসলো যে জনগণের হাতে ক্ষমতা আসতে হবে। তো জনগণ পাওয়ার এক্সারসাইজ করবে কিভাবে? সেখান থেকে আসলো পার্লামেন্ট। তা পার্লামেন্টে যখন কোনো একটা বিষয় আলোচনা হবে, যারা কোনো একটা বিষয়কে প্রস্তাব আকারে নিয়ে আসবেন, সেটা কি কোনো সমালোচনা হবে না? সেটা কি কোনো বিরোধিতা হবে না? সেটা কি যাচাই বাছাই হবে না? যারা এর সমালোচনা করবেন, যাচাই বাছাই করবেন, তারা বাঁ দিকে বসতেন, আর যারা এটাকে সমর্থন করতেন তারা ডান দিকে বসতেন। এখান থেকে তো বামপন্থী এবং ডানপন্থী কথাটা এসেছিল। তারপরে যখন 1848 সালে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি মানে লেখা হলো মার্কস এঙ্গেলসের নেতৃত্বে, তারপর গোটা বিশ্বব্যাপী যারা সিস্টেমটাকে পাল্টাবার চেষ্টা করছেন, তারপর থেকে বামপন্থী বলতে বোঝানো হতো যারা সমাজতন্ত্র চান, যারা সমাজ পাল্টাতে চান। ফলে বাংলাদেশে বামপন্থী বলতে যারা সমাজতন্ত্র চান, সমাজ পাল্টাতে চান, তাদেরকে বোঝানো হয়। এবং বাংলাদেশের অতীত আন্দোলন বলি কিংবা বর্তমান আন্দোলন বলি, যখনই কোনো প্রগতিশীলতার প্রশ্ন এসছে তখনই কিন্তু বামপন্থীদের সঙ্গে এর একটা
সম্পর্ক এবং সমন্বয় ছিল। আওয়ামী লীগ নিজেও তাদেরকে খুব একসময় প্রগতিশীল ভাবতে চেষ্টা করতেন, কারণ আওয়ামী লীগ তার জন্ম হয়েছিল জানেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের তো নামটা কি ছিল? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এবং আওয়ামী লীগের যে সর্ব পাকিস্তান ভিত্তিক যে সংগঠন ছিল নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তার সভাপতি ছিলেন সোহরাওয়ার্দী, আর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু ট্রান্সফর্ম করে পরবর্তীতে আওয়ামী লীগ হয়েছে। তারপর আওয়ামী লীগ তার যাত্রাপথেও কিছু ট্রান্সফরমেশন হয়েছে। স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সাধারণ মানুষের পক্ষে একটা দেশ হবে, শোষণমুক্ত একটা দেশ হবে, মানে গণতান্ত্রিক দেশ হবে, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ হবে, এবং সেগুলো কিন্তু একসঙ্গে সন্নিবেশিত হয়েছিল সংবিধানে আমাদের সমাজতন্ত্র কথাটার মধ্যে দিয়ে। ফলে বামপন্থীদের ব্যাপারে কোনো একটা কথা বলার আগে ইতিহাসটা একটু জেনে রাখা দরকার, আর বর্তমান ভূমিকাটাও থাকা দরকার। আচ্ছা, বর্তমানে যেভাবে দেশটা চলছে এটাকে সমর্থন করলে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে, আর সমর্থন না করলে আওয়ামী লীগের বিরুদ্ধে আসতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই ষড়যন্ত্র। তাহলে এই যে একটা কথিত ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সমস্ত কিছুকে ব্যাখ্যা করা হয়, সরকার উৎখাত করা, সরকার উৎখাত কেন করতে যাবে? আমরা সরকার পরিবর্তন করতে চাই। পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা হলো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হতে পারে, আর একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হতে পারে। এখন পরিস্থিতিটা ম্যাচিউর হলে সেটা বোঝা যাবে যে সরকার কি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাবে নাকি নির্বাচনের মধ্যে দিয়ে যাবে। সেটা আর একটা ডিফারেন্ট কোশ্চেন, আলোচনার বিষয়। কিন্তু মূল যে আলোচনার বিষয়, এখন ধরুন কালকে যে হঠাৎ করে ডিজেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি 1.5 টাকা বাড়ানো হলো, আর হলো আপনার পেট্রোল এবং অকটেনের দাম লিটার প্রতি 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা বাড়ানো হলো। এখন যদি কেউ প্রশ্ন করে, আমাদের তো পেট্রোল এবং অকটেন আমদানি করতে হয় না, এটা তো আমরা বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস করি, এবং বলা হয় এটা আমাদের সারপ্লাস আছে, এটার দামটা কেন বাড়ানোর প্রয়োজন হলো? কিংবা দাম বাড়ানোর আগে এনার্জি রেগুলেটরি কমিশন সেখানে আলোচনা হলো না কেন? কিংবা এনার্জি রেগুলেটরি কমিশনটাকে কেন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে? এই সমালোচনাগুলো করলে কি এখন দোষ হয়ে যাবে? আচ্ছা, আবার যদি ধরুন এই যে এখন বড় মৌসুমের ধান কাটার সময়, কিংবা প্রচণ্ড দাবদাহ চলছে বলে মানুষ জমিতে এখন পানি দিতে হচ্ছে বেশি, তাহলে যদি বিদ্যুতের দাম 5% বেড়ে যায়, যদি তেলের দাম বেড়ে যায়, তার প্রভাবটা কৃষিতে কি পড়বে? এগুলো নিয়ে কি ডিবেট হবে না? গণতন্ত্রের বিউটি বলতে তারা বলেন যে ডিবেট থাকতে হবে, ডিসকাশন থাকতে হবে, এখানে পক্ষ বিপক্ষ থাকতে হবে, যাচাই বাছাই থাকতে হবে। এগুলো না থাকলে আর গণতন্ত্র কি? তাহলে তো ওই রাজতন্ত্রের মতো, আমি যা বলবো আমার কথাই আইন। তো ফলে সমালোচনা করলে বিরক্ত হয়ে যাওয়া এবং সমালোচনা করলে সেটাকে বিরোধিতার জায়গায় নিয়ে যাওয়া, এখান থেকে আসলে সমালোচকদের মুখ বন্ধ করা একটা যেমন বিষয়। আর একটা বিষয় আমি একটু বলে শেষ করি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে যে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে, সেখান থেকে অত দলের কর্মীদেরও দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য বলছে সবাই আমাদের বিরুদ্ধে এক হয়েছে, এইরকম বলে একটা দলীয় কর্মীদের একটা ঐক্য তৈরি করার জন্য কৃত্রিম একটা ভয়ও হয়তো দেখানোর একটা চেষ্টা হতে পারে। জর্জ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আলোচনা করছিলাম যে বাম দলগুলো, অতি বাম অতি ডান দলগুলো কেন 90 ডিগ্রি ঘুরে গেল, এটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেই বিষয়টি নিয়েই রতন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম। রতন ভাই বেশ কয়েকটি প্রশ্ন উঠেছেন বা তুলেছেন। তিনি আসলে জানতে চেয়েছেন অতি বাম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, যে আর আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই কেন বারবার ষড়যন্ত্র খোঁজা হয়। ধন্যবাদ আপনাকে, আর আমার সাথে দুই বিজ্ঞ সহ আলোচক সহ যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এইটা আসলে আমাদের রাজনীতিতে একটা অনুষঙ্গ হয়ে গেছে যে, আর আপনার যে প্রশ্ন যে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই কেন সেটা ষড়যন্ত্র হয়ে যায়, কেননা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই এদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসেছে। তারা জাতির পিতার পুরো পরিবারকে হত্যার মধ্য দিয়ে, এবং তার পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না খুনিদেরকে প্রোটেকশন দিয়ে, এবং এ দেশের জন্মের সাথে বিরোধিতাকারী যে সমস্ত রাজনৈতিক দল তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এই রাষ্ট্রের যে মূল চরিত্র, এই চরিত্র বদলে দেওয়ার মধ্য দিয়ে যেই স্পিরিটটা নিয়ে দেশটা জন্ম হয়েছিল, সেই স্পিরিটটা থেকে একদম পুরোপুরি দেশটাকে সরিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কারণেই আওয়ামী লীগ বারবার বলে যে তাদের বিরুদ্ধে যারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে তাদের মূলত জায়গা একটাই। এর মূল কারণ হচ্ছে যারা অতি বাম অতি ডান যেগুলো বলা হচ্ছে, এখন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে সরিয়ে কেউ এখন আসে, তাহলে তো অবশ্যই বিএনপিকে আসতে হবে। তো বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাদের মূল চেতনার জায়গা কোনটা? সেই চেতনার জায়গাটাকে আমরা অ্যাড্রেস করছি, যে ওই জায়গা থেকে এই দেশটা পরিচালিত হবে। যারা তাদের সাথে রয়েছে তাদের পার্সেন্টেজ এই দেশের জনসমর্থন অনুযায়ী কতটা আছে এটা নতুন করে বলার কিছু নেই।
এখন বাংলাদেশে যদি বাম দল বলতে বা এই ধরনের কোনো দলকে আমরা বুঝি, তাহলে 2-3টা সংগঠন আমি বলবো যাদের সমস্ত বাংলাদেশে ছোট করে হলেও কিছু না কিছু তাদের সাংগঠনিক একটা ভিত্তি আছে। তার ভিতরে ওয়ার্কার্স পার্টি একটা, আর সিপিবি একটা, জাসদ যদিও ভেঙে 2-3 টুকরা হয়েছে, তারপরেও তাদের এই টুকরা বিশেষেও দেশের ভেতরে বিভিন্ন জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান কিছু না কিছু হলেও আছে। তো বাকি যেই সমস্ত বাম দলগুলো আপনার এই আওয়ামী লীগকে সরিয়ে বা অন্য কাউকে ক্ষমতায় আনার জন্য যদি কেউ কোনো রকমের ভাবনা চিন্তা করে থাকে, তাহলে যে দলটা ক্ষমতায় আসবে তার চেতনার জায়গাটা কোন জায়গায়, তারা কোন ধরনের চেতনাকে বিশ্বাস করে এবং কোন কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, এটা আমরা ইতিপূর্বে কিন্তু দীর্ঘ সময় ধরে দেখেছি। বাম আপনি যাদেরকে বলছেন এবং যারা এর বাইরেও যারা আছে, তারা তো একসময় আওয়ামী লীগের খুব ক্লোজ ছিল, তাহলে আওয়ামী লীগের কাছ থেকে তারা সরে গেল কেন? না, এটা আসলে দেখেন রাজনীতির সময় এবং রাজনীতির যে প্রেক্ষাপটে কে কখন কার সাথে থাকবে না থাকবে, এটা কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দলের সম্পূর্ণ নিজস্ব ভাবনা চিন্তার বিষয়। এখন আওয়ামী লীগের সাথে একসময় ছিল, হয়তোবা তখন আওয়ামী লীগের সাথে তাদের ভাবনা চিন্তার মিল ছিল, এখন তারা মনে করছে যে না, আওয়ামী লীগের সাথে তাদের ভাবনা চিন্তার মিল নেই, যার জন্য তারা আওয়ামী লীগ থেকে দূরে সরে গেছে। আওয়ামী লীগ কি তাদের আদর্শ জায়গাটাই ঠিক আছে? অফকোর্স আওয়ামী লীগের যেই পলিটিক্যাল স্পিরিট, আদর্শিক যে জায়গা, সেই জায়গায় আওয়ামী লীগ এখন স্থির আছে। হ্যাঁ, এখন ক্ষেত্র বিশেষে রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী কখনো কখনো তো আমাদের কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছেই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো জায়গাও নেই। এখন সেই কম্প্রোমাইজিং জায়গা থেকে এই দেশটাকে আওয়ামী লীগ কীভাবে নিয়ে যাচ্ছে সেইটা কিন্তু এখন দেখার বিষয়। এই গত 14-15 বছরে বাংলাদেশের সমস্ত সূচকে যদি আপনি কনসিডারেশনে নিয়ে আসেন, সমস্ত সূচকে বাংলাদেশ এগিয়েছে। এই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ যারা আছে তাদের সাথে বাংলাদেশ কম্পিট করে অর্থনৈতিকভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছে। এর ভেতরে যে কথাটা হচ্ছে ড্রেনেজ, এটা আমি অস্বীকার করি না। এই ড্রেনেজটা কতটা কমানো যায় সেই ডিবেটে আসা যেতে পারে যে হ্যাঁ, এর ভেতরে যে ড্রেনেজটা হয়েছে, এই ড্রেনেজটা এখন কিভাবে বন্ধ করা যেতে পারে, এই আলোচনায় আসা যেতে পারে। কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে অন্য যে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য যে সমস্ত রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, তারা ইতিপূর্বে বাংলাদেশের সমস্ত রকমের অন্যায় এবং অপকর্মের সাথে জড়িত। অতএব তাদের সাথে আওয়ামী লীগের তুলনামূলক পার্থক্য করা যাবে না। তুলনামূলক পার্থক্য করতে গেলে আপনার এখানে সমস্যা সৃষ্টিটা হবে। আওয়ামী লীগের যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো জায়গায় যদি এরকম কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমালোচনা হতে পারে। রতন ভাই বলছিলেন সমালোচনা করলেই শত্রু হয়ে গেল, অবশ্যই না। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এটা মনে করে না। গঠনমূলক সমালোচনা আওয়ামী লীগ সবসময় পছন্দ করে, এবং এই গঠনমূলক সমালোচনা থেকে আমাদের যদি কিছু নেয়ার থাকে, শেখার থাকে, সংশোধন করার থাকে, অবশ্যই আমরা সেটা গ্রহণ করছি এবং সেটা গ্রহণ করার মধ্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। জি শামীম ভাই, আজকে প্রধানমন্ত্রী যে প্রশ্নটি দিয়েই শুরু করেছিলেন, যে প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগকে উৎখাত করলে কাকে ক্ষমতায় বসাবেন বা পরবর্তীতে কে আসবে, কে জনগণের জন্য কাজ করবে। গত 15 বছরে বা 16 বছরে আওয়ামী লীগের যে উন্নয়নমূলক কাজ, সেদিকটিও তিনি তুলে ধরেছেন। আর রতন ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের বিরোধিতা করলেই সেটি ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, হঠাৎ করে এই সময় এসে আবার নতুন করে ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো কেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী উৎখাত শব্দটি বলেছেন। উৎখাত পলিটিক্যালও হতে পারে, উনি মিনিংফুলও বলতে পারেন। কাকে বসাবেন মানে কি, একটা পট পরিবর্তনের আশঙ্কা, উৎখাতের আশঙ্কা উনি অনুভব করছেন। উৎখাত হয় কিভাবে? উৎখাত হয় বিপ্লবে, উৎখাত হয় সিভিল ওয়ারে, উৎখাত হয় জেনোসাইডে। তো এগুলো তো ওনার মুখ থেকে বের হয় আমরা আতঙ্কিত, শঙ্কিত, যদি আমি বিশ্বাস করি এগুলো মতো প্রেক্ষাপট মোটেও তৈরি হয়নি। কিন্তু এই কথাগুলো পলিটিক্সে আসতেছে, আসার রুট কজ কিন্তু একটাই, ভোটটা একতরফা হয়েছে। রুট কজ কিন্তু 14 সালের একতরফা ভোট, রুট কজ কিন্তু 18 সালের কিছুটা বিতর্কিত ভোট, রুট কজ কিন্তু 24 সালের একতরফা ভোট। যদি এই 3টা ভোট একতরফা না হতো তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী উৎখাত শব্দটা উচ্চারণ করতেন না। উনি তো 8 সালের পর নিশ্চয়ই উচ্চারণ করেননি, 96 সালের পর অবশ্যই করেননি। নাও ডান বাম, খুব মিস্টিরিয়াস কেমিস্ট্রি বাংলাদেশের, যে বাংলাদেশ লার্কেলেঙ্গে পাকিস্তান, 3 দিনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান হয়েছে। কেউ একজন 3 দিনের মধ্যে, 3 দিন আগে কেউ ভাবেনি বাংলাদেশ পাকিস্তানে যাবে, ভারতবর্ষ ভাগ হবে, এটা কল্পনা করেনি। 3 দিনের একটি ঘটনায় পাকিস্তানে হঠাৎ করে আলট্রা মুসলিমরা খুব স্ট্রং হয়ে গেল। এবং আবার যখন পাকিস্তান সৃষ্টি হয়ে গেল তখন মুসলিম লীগের পতন হলো,
এখানে বামপন্থীরা খুব স্ট্রং হয়ে গেল, তাজউদ্দিন সাহেবও কিছুটা বাম ধারার ছিলেন। এবং বঙ্গবন্ধুর সবচেয়ে অসাধারণ ক্যারিশমা ছিল, উনি বাম ডান মধ্যপন্থা আওয়ামী লীগ সবাইকে এক পতাকা তলে আনতে পেরেছিলেন ওনার 6 দফার মাধ্যমে এবং সাহসিকতার মাধ্যমে, যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার কারণ যদি বলেন একটাই, সেটা হচ্ছে সবাই এক পতাকায় এসেছিল, অল্প কিছু লোক বাদে। সেখানে 71 সালেও বামদের মধ্যে ডাইভারজেন্স হয়ে গিয়েছিল। একটা অংশ শেষের দিকে মনে করলো বাংলাদেশ স্বাধীন হবে, দেশটা চলবে কীভাবে, এটা তো ভারতের প্রদেশ হয়ে যাবে, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। ঠিক অক্টোবর নভেম্বরে কিন্তু 3-4 জন খুব বড় মাপের বাম নেতা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চলে গেছিল, আমার নামটা মনে পড়ছে না, খুব বিখ্যাত ব্যক্তি তারা, এবং তাদের বিরুদ্ধে পরে স্বাধীনতার পরে প্রসিকিউশনও হয়েছিল। তাদের ধারণা ছিল বাংলাদেশ স্বাধীনভাবে টিকতে পারবে না, ভারতের প্রদেশ হয়ে যাবে। সেটা অবশ্য কেউ মানেনি। স্বাধীনতার পরে গিয়ে একটা ক্রাইসিস হয়ে গেল। বঙ্গবন্ধু তো সকল মতকে নিয়ে দেশটা স্বাধীন করে ফেলেছেন, এখন ক্ষমতায় থেকে ক্ষমতার ভাগ কাকে কাকে দিবেন, ক্ষমতার ভাগ তো সবাইকে দিতে পারবেন না। তখন সেখানে তার দল আসছে, তার আওয়ামী লীগ আসছে, তার নিজস্ব লোক আসছে, তার জন্য কষ্ট করছে যারা, এবং দেখা গেল আস্তে আস্তে যে বঙ্গবন্ধু সকল দলের বঙ্গবন্ধু ছিলেন, সেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু হয়ে গেলেন। এবং সেই আমাদের কলা ভবনের ওখানে দুটো মিছিল হয়ে গেল হঠাৎ করে ছাত্রলীগের। একটা মিছিল হলো মুজিববাদী ছাত্রলীগ, আরটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র। একটাকে প্যাট্রোনাইজ করলো আমাদের তাপস ভাইয়ের বাবা, আরেকটাকে প্যাট্রোনাইজ করলো মানে শেখ মনি, আরেকটাকে প্যাট্রোনাইজ করলো সিরাজুল আলম সহ অন্যরা। ওরা দুই পক্ষই সোহরাওয়ার্দীতে মিটিং ডাকলো, দুই পক্ষই ভেবেছিল বঙ্গবন্ধু 2 মিটিংয়ে যাবেন, কিন্তু বঙ্গবন্ধু মুজিববাদী ছাত্রলীগের মিটিংয়ে যান, ওই মিটিংয়ে যান না। তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল। এটা কেন হয়েছে, সিরাজুল আলম খান কিছু নিউক্লিয়াস ঢুকিয়ে দিয়েছিলেন ছাত্রলীগের ভিতরে, আওয়ামী লীগের ছিল, হঠাৎ করে বাস্ট করছে, এবং পাশে বামপন্থী পশ্চিমবঙ্গের নকশালবাড়ি এক্সাম্পলটাও তাদের সামনে জলজল করছিল। তবে তারা ঠিক বঙ্গবন্ধুকে হত্যা করা হোক এটা কখনো তারা চায়নি। অনেকে বলতে পারে তাদের কারণে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তারা আন্ডারগ্রাউন্ডে গেছে, থানা লুট করেছে, কিন্তু তারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এবং সিরাজুল আলম খানও বঙ্গবন্ধু হত্যার দিন কেঁদেছিলেন। পরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাহের জিয়ার একটা কেমিস্ট্রি হলো, সেই তাহের কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেনি, জিয়াউর রহমানকে সহযোগিতা করেছে মুক্ত করার ক্ষেত্রে, কিন্তু তাহেরকে যখন ফাঁসি দেওয়া হলো তখন তাহেরপন্থী সহ বামপন্থীরা তীব্র ধাক্কা খেলো এবং তারা জিয়ার সাথে সখ্য তাদের হলো না। তারা তখন বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্মে আস্তে 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 আওয়ামী লীগের সাথেই বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করলো, যে কারণে তাহেরের ভাইও আওয়ামী লীগের আমলে এমপি হয়েছে, আই থিঙ্ক তাহেরের স্ত্রীও আওয়ামী লীগের আমলে এমপি হয়েছে। এখন সবাই কখন একমুখী হয়ে যায়, যদি দেশে একটা অংশগ্রহণমূলক ইলেকশন হতো, একটা দল 150 আসন পেত, একটা দল 60 আসন পেত, একটা দল 30 আসন পেত, সবার একটা স্টেক হোল্ডার থাকতো, তখন এই উৎখাত শব্দটা রাজনীতিতে আসতো না। ভোট হয়ে গেছে এরকম 98% একটি দলের, 97% একটি দলের, স্বাভাবিকভাবেই অসংখ্য লোক ডিপ্রাইভড ফিল করছে, এবং ডিপ্রাইভ অ্যান্ড ডিপ্রাইভরা একত্রিত হয়ে যায়, তখন ডান বামার ফ্যাক্টর থাকে না। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্য। উদাহরণ দিচ্ছি আপনাকে, 96 বা 95 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়া দিয়েছিল জামাত ইসলামী, এন্ডোর্স করেছিল জাতীয় পার্টি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছে বামপন্থীরা, সর্বান্তকোণে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ, আন্দোলন করেছে একসাথে। এবং 96 সালে আওয়ামী লীগ জয়লাভ করার পরে গোলাম আজমের কাছে দেখা করতে গিয়েছিলেন শেখ হাসিনা, এটা অন্যায় কিছু না, গিয়েছিলেন। একইভাবে 2004-05 সালে যখন জামাত বিএনপি তীব্র জোট, কোনোভাবে আওয়ামী লীগ পেরে উঠছে না, মহাজোট গঠন করা হলো। 91 সালে তো আওয়ামী লীগ বলেছিল 3 দলীয় রূপরেখা, জাতীয় পার্টির সাথে কেউ জোট করবে না। 2005 সালে জোট হয়ে গেল, আগেও হয়েছে। শুধু তাই না, 2005 সালে একটি ইসলামিক দলের সাথে আওয়ামী লীগ জোট করেছে, আন্ডারস্ট্যান্ডিং করেছিল, লিখিত, আমার মনে আছে, আমি ভুলে গেছি, ইসলামিক শাসনতন্ত্র হতে পারে। তো এই যে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা দরকার তা করতে কোনো দলই কখনো হেজিটেট করে না। পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ আজকে 15 বছর ক্ষমতায় আছে, যে কারণে তারা তাদের ওই ক্ষমতায় যাওয়ার পথের দলগুলোকে আর প্রয়োজনীয় মনে করছে না। অন দ্য আদার হ্যান্ড, যারা এই বিশাল ক্ষমতা বলের বাইরে আছে দীর্ঘদিন ধরে, তারা তো আস্তে আস্তে একত্রিত হবেই, কারণ ওরই মিত্র। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগের শত্রু, আদর্শিক পার্থ থাকলেও দুজনই যেহেতু আওয়ামী লীগের শত্রু, এরা অটোমেটিক এক হয়ে যাবে। এই মুহূর্তে আমি মনে করি পুলিশ প্রশাসন আমলা আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের সাথে খুব বড় কোনো অ্যালায়েন্স আমরা মনে করছি না আছে। জি রতন ভাই, যেটি শেষ কথা শামীম ভাই বললেন যে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো দল অনেক কিছুই করে থাকে, আর যেটি জর্জ ভাই বলছিলেন যে আওয়ামী লীগ তার আদর্শের জায়গা থেকে এখনো স্থির আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে
রাজনৈতিক কারণে কোনো কিছুতে নিয়ে একটু ছাড় দিতে হয়। না তাহলে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে আওয়ামী লীগের আদর্শটা আসলে কি? আওয়ামী লীগের আদর্শ কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা না পুঁজিবাদ প্রতিষ্ঠা করা? আওয়ামী লীগ তো সমাজতন্ত্রের পক্ষের দল না, সে মুক্তবাজার অর্থনীতির কথা বলে। তাহলে যারা সমাজতন্ত্রের পক্ষের দলগুলো আছে তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কটা কীরকম হবে? অনেক সময় কৌশলগত ঐক্য অনেকে করে, যেমন আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন 8 দল 7 দল 5 দল হয়েছিল। আবার ওই যেটা বললেন না যে জাহানার ইমামের নেতৃত্বে গণ আদালত হলো, সেখানে আমরা জাহানার ঘাতক দালাল নির্মূল কমিটি হলো, জাতীয় সমন্বয় কমিটি হলো, কিন্তু জাহানার ইমামের মৃত্যুর হতে না হতেই আওয়ামী লীগের সঙ্গে আবার জামাতে ইসলামের কৌশলগত ঐক্য হয়ে গেল। তাহলে ওই যে পুরনো কথাটা আসে না যে দেবতা করলে লীলা খেলা, দোষ শুধু আমার বেলা, তো এইরকম মানে এই কথাগুলো যখন রাষ্ট্রের প্রধান জায়গা থেকে আসে তখন হয় কি মানুষ একটু বিপন্ন বোধ করে যে এইভাবে কথা বলার মধ্য দিয়ে নিজেকে ডিফেন্ড করতে গিয়ে নিজেকে আসলে অরক্ষিত করে ফেলা হয়। যদি বলা হতো যে ঠিক আছে রাজনৈতিক কোন কোন প্রশ্নের ডিফারেন্স আছে, রাষ্ট্র পরিচালনার কোন কোন জায়গায় আমাদের বিরোধ হচ্ছে, আচ্ছা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে কেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে কেন, বৈদেশিক ঋণের বোঝা দিনের পর দিন এত বাড়ছে কেন, সমস্ত সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে, তাহলে আমাদের গিনি সহগ অনুযায়ী বাংলাদেশ এখন চূড়ান্ত বৈষম্যের জায়গায় চলে আসলো কিভাবে? কিংবা মাথাপিছু আয় বাড়ছে কিন্তু শ্রমিকের সেই অনুযায়ী তুলনামূলক মজুরি বাড়ছে না কেন? বাংলাদেশের চাইতে মাথাপিছু আয় কম নেপালের, বাংলাদেশের চাইতে মাথাপিছু আয় কম কম্বোডিয়ার, তাহলে কম্বোডিয়া এবং নেপালের শ্রমিকদের মজুরি বাংলাদেশের চেয়ে বেশি কেমন করে হয়? তাহলে বাংলাদেশে তাহলে এই সস্তা মজুরি শ্রমিক হিসেবে বাংলাদেশ আর কতদিন থাকবে? অথবা বাংলাদেশের আয়ের একটা বড় অংশ যদি বলি $22 বিলিয়ন গড়ে প্রায় আসে রেমিটেন্স, তো বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠাবার ক্ষেত্রে কস্ট অফ মাইগ্রেশন সবচেয়ে বেশি বাংলাদেশে কেন? কেন নেপালের চাইতে বাংলাদেশের খরচ বেশি লাগে? কেন শ্রীলঙ্কার চাইতে বেশি লাগে? কারা পায় এটা? এই যে শামীম ভাইয়ের বাড়ি যেখানে, সেইখানে বেগুন নিয়ে গিয়েছে বাজারে, বেগুন হচ্ছে 40 টাকা মন, মানে 1 টাকা কেজি। তো বেগুন বিক্রি করে সে যে ভ্যান ভাড়া দেবে, ভ্যানের ভাড়া হচ্ছে 60 টাকা, বেগুন বাজারে ফেলে চলে আসলো। ঢাকা শহরে সেই বেগুন 60 টাকা 40 টাকা 50 টাকা হয়। তখন আবার আমাদেরকে যদি পরামর্শ দেয় বেগুনের পরিবর্তে কি কুমড়া টুমড়া খেলে ভালো হয় না? তো আমরা তো এই পরিবর্তন দেখতে চাই। আমরা দেখতে চাই যে কিভাবে কৃষক বঞ্চিত হয়, কিভাবে ভোক্তা প্রতারিত হয়, এর মাঝখানে কে থাকে? কেন মুদ্রাস্ফীতি আমাদের এখানে 2 ডিজিটের কাছে চলে যায়? শ্রীলঙ্কার মতো একটা দেউলিয়া দেশ সে 4% নামিয়ে আনতে পারে। ভারতের মতন দেশ সেও যদি তেল বাদ দিলে 3.61 আর তেল সহ ধরলে 5.17 তাদের মুদ্রাস্ফীতি, তাহলে সূচকে আমরা তাহলে এই জায়গাটা পিছিয়ে পড়ছি কেন? এগুলো যদি আমরা নিয়ে আলোচনা করি, যে ক্রিটিক্যাল অ্যানালিসিস যদি হয় যে অর্থনীতিটা চালানোর ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যত্যয় হচ্ছে, কোন কোন জায়গায় মানে জনগণের টাকা ব্যক্তির পকেটে চলে যাচ্ছে, কেমন করে বাংলাদেশ থেকে প্রতি বছর $700 কোটি মানে $7 বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে, কেউ এগুলো আটকাতে পারছে না কেন? কেন আটকায় না বা কেন আটকাতে পারে না? বেসিক ব্যাংকের মতো একটা সম্ভাবনাময় ব্যাংক কিভাবে দেউলিয়া হয়ে গেল? এখন এই দেউলিয়া ব্যাংকের বোঝা আরেকজনের কাছে যখন চাপিয়ে দেওয়া হবে, তখন আমরা যদি সেগুলো সমালোচনা করি, তাহলে এই সমালোচনাটা কিভাবে নেবেন? এটাকে কি পজিটিভলি নেবেন নাকি এটাকে কুৎসা হিসেবে নেবেন? আমরা বলতে চাই যে বামপন্থীদের দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রে। সাংস্কৃতিক ক্ষেত্রটা দেখুন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগ নিজেই বলতে, যেহেতু প্রতিপক্ষ নেই, আওয়ামী লীগ নিজেই বলছে যে একজন এমপি হবেন, তার স্ত্রী হবেন উপজেলা চেয়ারম্যান, তার আবার ছেলে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। একটা পারিবারিক বলয় তৈরি হয়ে যাচ্ছে, একটা মনে হয় যে একটা ইজারা তৈরি হয়ে যাচ্ছে একটা জায়গায়। সেটাকে ঠেকাবার চেষ্টা করে না পেরে এখন স্পিকারকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই ব্যাপারে কন্ট্রোল করার জন্য। তাহলে এগুলো কি বামপন্থীরা করেছে? এগুলো তো দলের অভ্যন্তরের সংকট। আবার এর কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে পরিস্থিতি এরকম হলে পালাবারও সুযোগ পাবেন না। কেন বলেছিলেন কর্মীদেরকে এই কথাগুলো? তাহলে কর্মীদেরকে এই কথা বলে কি একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে ভীতির ঐক্য তৈরি করতে চান যে আসো একসাথে থাকো, কারণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সবাই আমাদের বিরুদ্ধে চলে গেছে? এমনকি যে জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে সরাবার জন্য আওয়ামী লীগের দীর্ঘদিনের আন্দোলন ছিল, সেই জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ কি জোটবদ্ধ থাকেনি? আবার এখন সেই জাতীয় পার্টিকেও কোণঠাসা করবার জন্য, প্রায় বিলুপ্ত করার জন্য কিংবা তা ভাঙন করার জন্য তার কাজগুলো আওয়ামী লীগ করছে না। ফলে সে তার ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে সংহত করার জন্য সব করতে পারবে, কিন্তু তার বিপরীতে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের নীতি হোক অথবা তাদের আদর্শ হোক অথবা তাদের
প্রয়োজনীয়তা থেকে যদি ঐক্যবদ্ধ হয় সেটার বিরুদ্ধে একটা বিষোদ্গার হবে। জি। এটা কি খুব সুস্থ কোনো জিনিস হচ্ছে? জি, জর্জ ভাই, যেটি রতন ভাই শেষের দিকে বললেন যে সরকার ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করবে, যার সঙ্গে জোট করা দরকার তার সঙ্গে জোট করবে, কাউকে কোণঠাসা করা দরকার সেই কোণঠাসাটাও সরকার করবে, কিন্তু যারা বিরোধী আছে তারা যখন একজোট হওয়ার চেষ্টা করে বা একজোট হয় তখন ষড়যন্ত্র দেখেন। আর যেটি শামীম ভাই বললেন যে আওয়ামী লীগের সঙ্গে এখন প্রশাসন ছাড়া জনগণ নেই, অন্য কোনো দল নেই। অন্য কোনো দল আমি আমি বলি ভুলেই গেলাম, জাতীয় পার্টি ভাঙনের ক্ষেত্রে রতন ভাই যেটা বললেন, আমার মনে হয় না এখানে আওয়ামী লীগের কোনো ইনফ্লুয়েন্স আছে। এটা জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোনো বিষয় হবে এবং আশা করি অতি দ্রুতই তাদের এই অভ্যন্তরীণ সমস্যা মিটে জাতীয় পার্টি যেমন একটা শক্তিশালী রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলে আবার আবির্ভূত হবে বলে আমি আশা করি। রতন ভাই এই অর্থনৈতিক বৈষম্যের কথা বলেছেন, কেন বেড়ে যাচ্ছে। আমার মনে হয় এই মাস 6 আগেই ওয়াল স্ট্রিট জার্নালে একটা নিবন্ধ বেরিয়েছিল যে অর্থনৈতিক বৈষম্যের বিষয়ে সমস্ত পৃথিবীতেই যেইভাবে অর্থনীতির ধারা চলেছে, বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশ বিশ্বের অর্থনীতি কন্ট্রোলও করে না। বিশ্বের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ভেতরেই সমস্ত বিশ্বেই এই অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে বাড়ছে। এটা বাংলাদেশ কন্ট্রোল করার ক্যাপাসিটি রাখে না। আমরা কতটুকু করতে পারি, যেটা রতন ভাই বলেছেন যে এই বৈষম্যের ফলে যে অর্থনৈতিক সুবিধা যারা পাচ্ছে তারা একটা বড় অঙ্কের টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছে, $7 বিলিয়ন উনি বলেছেন। এইটা দিস ইজ নাথিং নিউ ফর দিস কান্ট্রি। এটা স্বয়ং বেগম খালেদা জিয়া এদেশে টাকা পাচার করেছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কালো টাকা সাদা করেছেন, তার সন্তানেরা টাকা পাচার করেছেন, সেই পাচার করা টাকা ফেরত এসেছে। এরকম ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। আমাদের মূল আলোচনায় আসা উচিত। এর আগে আমার মনে হয় কোনো একটা টক শোতে এরকম আলাপ হয়েছিল, মিস্টার পাটোয়ারিও সেখানে ছিলেন। আমাদের এই পাচার রোধ করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে সিস্টেম, এই সিস্টেমটা আরও কত ডেভেলপ করা যেতে পারে আমার মনে হয় সেই আলোচনায় আসা উচিত। কেননা যেহেতু এটা গত 52 বছরে রোধ করা যায়নি, শুধু কথাই আমরা আলোচনাই করে যাচ্ছি এবং এই বিষয়ে নানান রকম আমাদের বিষেধাগার করে যাচ্ছি। অতএব আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আরও কতটা ইন্টিগ্রেটেডভাবে এটা প্রস্তুত করা যেতে পারে উন্নত দেশের সাথে, প্রয়োজনে এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে, এটা যদি আমরা করতে পারি তাহলে টাকা পাচার হবে না। কিন্তু এটা যদি না করে শুধু আমরা বলতে থাকি তাহলে হতে থাকবে। অতএব আমাদের এই একটা আলোচনায় আসতে হবে যে এই ক্রাইমটা ফাইন্যান্সিয়াল খুবই সফিস্টিকেটেড ক্রাইম, পাচার হয়ে গেলে এটা ফেরত আনা একটা ঝামেলা, এটার এভিডেন্সিয়াল প্রুফ সহ অনেক ঝামেলা আছে, যার জন্য এটা খুব সহজ কোনো বিষয় নয়। অতএব এটা আটকানোর ক্ষেত্রে কী ধরনের সিস্টেম ডেভেলপ করা যেতে পারে সেই আলোচনা যদি করি তাহলে পরে আজকে যে কথা বলছি 10 বছর পরে হয়তো কথা নাও বলা লাগতে পারে। আর আমাদের সমাজের নানান রকমের অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এখন যে অবস্থা, এটা একটা পতনমুখী সমাজে পরিণত হয়েছে, যেখানে একটা কি বলে বোর্ডের চেয়ারম্যান সার্টিফিকেট জালিয়াতির দায়ে গ্রেফতার হয়, তার ওয়াইফ সার্টিফিকেট জালিয়াতির দায়ে গ্রেফতার হচ্ছে। প্রতিনিয়ত আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি। শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ দিয়ে কিন্তু এই পতনমুখী সমাজকে আটকানো যাবে না। এটা কি একদিনে হয়েছে, নাকি আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে এটা হয়েছে? এটা ধীরে 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 ডেভেলপ হয়েছে, আমরা কেউ দেখতে পাইনি। আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে, অল্প ছিল, আমরা কেউ কিছু বলিনি। যখন এটা একটা বড় আকার ধারণ করেছে আমরা সবাই কথা বলা শুরু করেছি। এখানে সবাই সবার যার যার জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ না করে আমরা শুধু সমালোচনার ভেতরে বৃত্তেই আটকে পড়ে আছি। এখন রতন ভাই আর একটা কথা বলেছেন যে বাংলাদেশ কি মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির এই ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে সমস্ত বিশ্ব জড়িত। এখানে যে সমস্ত দেশে কমিউনিজমের জন্ম হয়েছে সেই সমস্ত দেশেও আজকে মুক্তবাজার অর্থনীতির অবস্থা। তো অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা দেশ কি ধরনের সিদ্ধান্ত নেবে, সেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, ভাগ্য উন্নয়ন, তাদের অর্থনৈতিক পরিবর্তন, সেইটা আমাদের ডোমেস্টিক সিদ্ধান্ত, নিজস্ব সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সাথে বা আমাদের সংবিধানের যে মূল স্পিরিট 4টা, তার সাথে আওয়ামী লীগের কোনোদিনই ব্যত্যয় ঘটেনি, কোনোদিন ঘটবেও না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু প্রেক্ষাপটের সাথে, প্রাসঙ্গিকতার সাথে যখন দেশের পরিবর্তনের স্বার্থে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয় পজিটিভলি, অবশ্যই আমরা সেই সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকে বিভিন্ন রকম সমালোচনা করতে পারে, কিন্তু বাংলাদেশে গত 15 বছরে, আমি এখন আবারও বলছি, গত 15 বছরে যে সমস্ত বিষয়গুলো মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত, শিক্ষা, স্বাস্থ্য, আপনার রেল, রাস্তা, সেতু,
মানুষের আয় রোজগার ইনকাম এইগুলো যেগুলো মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত। গত 15 বছরে আওয়ামী লীগ কি করেছে, এই 15 বছর আগে অন্যান্য রাজনৈতিক দল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কি করেছে, এখন পর্যন্ত তুলনামূলক পার্থক্য কেউ দিতে পারেনি, দেবেও না। এই কারণে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্যে একটা আমূল পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনের সাথে আমি আবারও বলছি, আওয়ামী লীগ যে 100% রাইট সব ক্ষেত্রে অবশ্যই না, আমাদের তো কিছুটা ভুল ব্যত্যয় থাকবেই, কিন্তু সেইগুলো যখন রতন ভাইদের মতো স্মার্ট পলিটিশিয়ানসরা ক্রিটিক্যাল অ্যানালিসিস করে যখন আমাদের কোনো সমাধানের কথা বলেন, কোনো ভালো মন্তব্য করেন, সেগুলো অবশ্যই আমরা গ্রহণ করব, গ্রহণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। জি শামীম ভাই, আজকে একজন নির্বাচন কমিশনার উনি যেটি বলেছেন যে মন্ত্রী এমপির অনেক স্বজন এখনো মাঠে যেহেতু আছেন নির্বাচন করছেন, তারা যেন প্রভাব বিস্তার করতে না পারে এজন্য সংসদকে তিনি একটা চিঠি দেবেন। তাহলে প্রশ্ন যেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের কি আসলে নিজস্ব কোনো ক্ষমতা নেই কিছুই করার মন্ত্রী এমপিদের? আওয়ামী লীগ ইন্টারনালি বলতে পারে যে আপনাদের আত্মীয় স্বজনকে নমিনেশন দেওয়া হবে না বা দাঁড়াতে না করেন। নির্বাচন কমিশনার তো বলতে পারে না যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন দাঁড়িয়েছে এটা সেটা। মন্ত্রী এমপিদের মানে আত্মীয় স্বজনের দাঁড়াতে সাংবিধানিক তো কোনো বাধা নেই, উপজেলা পরিষদ আইনে তো কোনো বাধা নেই। এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, আভ্যন্তরীণ হুইপিং, আভ্যন্তরীণ হাউস মেকিং। নির্বাচন কমিশনার তো এটা বলা ঠিক না। ওনার কথার সাথে তো আওয়ামী লীগের কথা মিলে যাচ্ছে না। উনি এটা বলেছেন তারা যেন নির্বাচনে প্রভাব বিস্তার না করে। এখন নির্বাচনে প্রভাব বিস্তার না করার জন্য সংসদের এখানে তো কিছু করার আমি আপাত দৃষ্টিতে কিছু দেখি না। কারণ হচ্ছে স্পিকারের ভূমিকা হচ্ছে সংসদের ভিতরে, এর বাইরে অনেক কিছু আছে, বাট মূল কাজটা তার সংসদের ভিতরে। আর নির্বাচন কমিশনের তো পুলিশ প্রশাসন সকলেই তো নির্বাচন কমিশনের আজ্ঞাবহ হয়ে যাবে অ্যাজ পার কনস্টিটিউশন। যখন যে উপজেলায় এখন ভোট হচ্ছে সেই উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন তো নির্বাচন কমিশনের অ্যাডমিনিস্ট্রেশন, এখন সেইটাকে নির্বাচন কমিশনকেই করতে হবে। সমস্যাটা হয়ে গেছে কম্পিটিটিভনেস নাই। যখন একটি ভোটে আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, জাতীয় পার্টি থাকে, অন্য সকল দল থাকে, তখন নির্বাচন কমিশন ব্যালেন্স করতে পারে। উনি ভিতরে দেখতে পারবেন যে 20 জন এজেন্ট আছে, 20টি দলের 20টি প্রার্থীর। এখন দেখা যাচ্ছে 10 জন প্রার্থী 6 জনই এক দলের, 6 জনই নিজেকে জয়ী ভাবছে। তার মধ্যে যিনি মন্ত্রী এমপির আনুকূল্যপূর্ণ তিনি ভেবেই নিয়েছেন আমি অলরেডি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছি। এইখানে ভারসাম্য করতে গিয়ে হিমশিম খাচ্ছে। একদলীয় শাসনের এটাই হচ্ছে ডিফেক্ট। তখন আপনার দ্বন্দ্বটা নিজের দলের মধ্যেই হচ্ছে। আপনি এখন সংসদও একদলীয়, সেখানে স্বতন্ত্র যারা তারাও আওয়ামী লীগের, এবং এই একদলীয় যে মডেলের দিকে আওয়ামী লীগ যাচ্ছে এটা প্রতিনিয়ত আওয়ামী লীগকে অস্বস্তি দিচ্ছে, এবং এটা সফল হবে না আমার যেটুকু বিশ্বাস। দীর্ঘমেয়াদে হবে না, স্বল্পমেয়াদেও হবে না। এবং স্বল্পমেয়াদে না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে একটা দেশ যখন গণতন্ত্রের স্বাদ পেয়ে যায় তখন সেখানে উন্নয়ন দিয়ে একদলীয়র দিকে নিয়ে যাওয়ার মডেলটি কখনো সফল হয়েছে এমন কোনো নিদর্শন নাই, আনলেস একটা বিপ্লব যদি হয়ে থাকে। চীনে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে তারা একটা কমিউনিস্ট পার্টি করেছে একদলীয়। সো আমি যেটা অনুভব করছি, অবশ্যই আওয়ামী লীগের অনেক সাফল্য আছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা সাফল্য তো বলতেই হবে, কোভিড পিরিয়ডে উনি টিকা আনতে পেরেছিলেন এবং বিপুল অর্থ দিয়ে অনেক ষড়যন্ত্র সত্ত্বেও দেশি বিদেশি উনি টিকা এনে মানুষকে টিকা দিতে পেরেছিলেন। এটা তো বিশাল সাফল্য। আওয়ামী লীগের অনেক সাফল্য আছে, অনেকবার ইলেকশন করেও টিকে থাকার সাফল্য আছে। ব্যাংক লুট বন্ধ করার ক্ষমতা কি তাদের নাই? যারা বিরোধী দলকে পর্যবস্ত করে ফেলতে পারে, বিরোধী দলকে একবার ভোটের বাইরে গিয়ে একতরফা ভোট করে 5 বছর থাকতে পারে, আবার বিরোধী দলকে ভোটে এনে 6টা আসন দিতে পারে, জাতীয় পার্টিকে এনে 10-11টা আসন দিতে পারে, তারা ব্যাংক লুট ঠেকাতে পারবে না। ব্যাংক লুট আওয়ামী লীগ কখনো ঠেকাতে চায়নি। কেন বলছি? কারণ ব্যাংক লুট ফ্রেন্ডলি করার জন্য আইন পাশ করেছে আওয়ামী লীগ সংসদে। একই পরিবারে একাধিক লোক বোর্ড মেম্বার হতে পারবে, 2% দিলে আপনার রিড অফ হয়ে যাবে। এই সমস্ত লুট ফ্রেন্ডলি লগুলো করে একটা গোষ্ঠীকে আওয়ামী লীগ অর্থনৈতিক সুবিধা দিয়েছে। জি রতন ভাই, আমরা শেষ পর্যায়ে আছি, 1 মিনিট সময়। একটা অদ্ভুত ব্যাপার আছে আমাদের এই উপমহাদেশে। বাবা মা বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়েকে বলে আমরা মরে গেলে তোদেরকে কে দেখবে। ঠিক তেমনিও আজকে আমরা প্রধানমন্ত্রীর মুখে ওটা হাহাকার শুনছি, আমরা চলে গেলে কে আসবে। আচ্ছা, ভারতে তো এমনি করে কংগ্রেস 49 বছর ছিলেন, কংগ্রেস তো কাউকে দাঁড়াতে দেয়নি। 49 বছর থাকার পরে কংগ্রেস কি হয়ে গেল? ফলে এটা কোনো কথা না। কথা হচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি থাকুক। নির্বাচনে যদি আমরা জিতি, আমরা দল পরিচালনা, দেশ পরিচালনা করব। হেরে গেলে আমরা বিরোধী দল থেকে আবার আমাদের সমালোচনা করব। তাহলে কি দেশে একটা যাচাই বাছাই করার একটা পরিবেশ তৈরি হয়। তখন যারা ক্ষমতায় থাকে তারাও যেমন সতর্ক থাকেন, আর যারা ক্ষমতার বাইরে থাকেন তারাও দায়িত্বশীল আচরণ করেন। কিন্তু যখন প্রায় একদলীয় হয়ে যায় তখন আর কারো দায়িত্ব থাকে না। তখন হয় কি, আনুগত্য প্রকাশ করো অথবা নিশ্চিহ্ন হয়ে যাও। তাহলে এই যে যারা আনুগত্য প্রকাশ করবেন না অথবা নিশ্চিহ্ন হয়ে যেতে চাইবেন না, তারা কি করবে?
তারা তো সর্বোত্তক চেষ্টা করবে বিরোধিতা করার, ফলে তখনই একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়ে যায়। ফলে আমার মনে করি যে পাটোয়ারি ভাই ঠিকই বলেছেন যে এই একদলীয় মানে মেন্টাল কমপ্লেক্স যেটা তৈরি হয়েছে, যে আমি এবং আমার বাইরে আর কেউ নাই। ইলেকশনের সময় আমি আর ডামি হয়েছিল, এবার মানে ক্ষমতার সময় আমি এবং আমি। এইটার ফলটা কিন্তু আসলে কোনো ডেমোক্রেটিক কালচারকে এখানে দাঁড়াতে দেবে না। জি জর্জ ভাই। আমি ওনাদের সাথে একমত একটা বিষয়ে, যে আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা, তবে সেই বিষয়ে অবশ্যই সেটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আর কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু এটার বাইরে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা কিভাবে তৈরি করা যেতে পারে, সেই কাঠামোটা কেমন হতে পারে, আমার মনে হয় সেই আলোচনা এখন থেকে শুরু হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনকে আরও কীভাবে স্ট্রেনথেন করা যেতে পারে, নির্বাচন কমিশন ইলেকশনকালীন সময় কি করতে পারে, সেই সমস্ত বিষয়ে আমার মনে আলোচনায় এনে জনমত গঠন করা সহ বিরোধী দলের ক্ষেত্রে গঠন করা সহ নির্বাচনী একটা ব্যবস্থা, একটু ত্রুটিমুক্ত নির্বাচন, অপেক্ষাকৃত গ্রহণযোগ্য নির্বাচন, একটা নির্বাচন কমিশন কিভাবে পারফর্ম করতে পারে সেই আলোচনায় যাওয়া উচিত। কারণ আমরা ঘুরে ফিরে যদি সবাই ওই একটা জায়গায় যাই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে হবে না, তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না, এগুলো কথার কথায় রয়ে যাবে। অতএব আমাদের এখন নির্বাচনী ব্যবস্থাটাকে আরও কীভাবে স্ট্রেনথেন করা যায়, আমার মনে হয় সেই সমস্ত আলোচনা করলে পরে আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সবার যে আশঙ্কা, সেই আশঙ্কাটা দূর হবে বলে আমি আশা করি। কিন্তু এখন যেটি শামীম ভাই বললেন যে একদলীয় একটি মডেলে আমরা এগোচ্ছি, এটি আসলে এটা আওয়ামী লীগের দিস ইজ নট আওয়ামী লীগস প্রবলেম, এটা আওয়ামী লীগের কোনো দোষ না, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির দোষ। কেন তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নির্বাচনী ব্যবস্থার উপরে অনীহা এবং অনাস্থা প্রকাশ করে তারা আসছেন না। তো যেই ব্যবস্থার উপরে অনীহা এবং অনাস্থা প্রকাশ করছেন, সেই ব্যবস্থাটাকে জনগণের মাঝে কি তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন? জি জর্জ ভাই, আপনাকে গত অসংখ্য 14-15 বছর বছরেও পারেন না। শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ হলো। শুভরাত্রি।